হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সবাই খুব সুন্দর একটা সময় কাটতেছে। আমার লাস্ট দিন এই অঙ্ক শেষ করছি, আজকে তার পরের পার্ট থেকে শুরু করবো আরকি। ঠিক আছে? আচ্ছা, আমাদের তাহলে মনে হয় ১১ পর্যন্ত শেষ, তাই না? আচ্ছা গুড। অঙ্ক আর তাহলে বেশি বাকি নাই। ওকে, ১১ পর্যন্ত শেষ। ১২ নাম্বার দেখো। কি বলছে? c এর মান কত হলে y cx 1 x বক্ররেখা এবং x অক্ষের ছেদবিন্দুতে অঙ্কিত বক্ররেখার স্পর্শক x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে স্যার। ঠিক আছে? দেখো, আমার কিন্তু প্রশ্নে এখানে বিন্দু ডিরেক্টলি দিতে নাই, ইনডিরেক্টলি দিছে। বলছে এই যে একটা বক্ররেখা এবং x অক্ষের ছেদবিন্দুতে অঙ্কিত স্পর্শক। তো তার মানে আমি যদি আমাকে কিন্তু বিন্দু দিয়ে দেয় নাই, এবং আমি যদি বিন্দু বের করতে চাই, আমাকে যেটা করতে হবে এই যে এই বক্ররেখা এবং এক্স অক্ষ এরা কোন কোন পয়েন্টে ছেদ করে সেইটা বের করতে হবে। এবং আমি জানি এক্স অক্ষে আমার কিসের মান 0, এক্স অক্ষে আমার সারা জীবনে y এর মান 0, এক্স অক্ষে আমার সারা জীবনে কিসের মান 0, y এর মান 0। ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড। তো তাহলে ওভাবে করে আমি এক্স এর মান বের করে ফেলতে পারবো, মানে বিন্দু বের করে ফেলতে পারবো। ঠিক আছে? ওই বক্ররেখার আসলে কোন কোন বিন্দুতে এক্স অক্ষে ছেদ করে ওটা বের করে ফেলতে পারবো। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এই যে আমার এক্স অক্ষে ছেদ করে বা এক্স অক্ষের ছেদবিন্দুতে বলা মানে আসলে একই জিনিস বুঝাইছে, বুঝছো? মানে ১১ নাম্বার আর ১২ নাম্বার অঙ্ক একই অঙ্ক, খালি কথার পার্থক্য। কথার পার্থক্য দুইটা। এই যে আমার ১১ বড় দুইটা অঙ্কের সারমর্ম হলো আমার বক্ররেখাটা যেসব বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করবে ওই সব বিন্দুতে তুমি স্পর্শক আঁকবা। হ্যাঁ, আচ্ছা। তো এখন কথা হইলো এই যে তুমি দেখো আমাকে বলছো অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো আমার জন্য ভালো হইলো, এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে মানে কি? আমাকে ঢাল দিয়ে দিছে। এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করার অর্থ হলো আমাকে কি দিয়ে দিছে? আমাকে ঢাল দিয়ে দিছে। আমাকে ঢাল দিয়ে দিছে। ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড। তো তাহলে এই যে স্যার ১২ নাম্বার, ১২ ১২ নাম্বার হলো যে এই যে তোমার এখানে বক্ররেখার সমীকরণ, এখানে বক্ররেখার সমীকরণ। ঠিক আছে? আচ্ছা, তাহলে বক্ররেখার সমীকরণটা কি আসে চলো আমরা দেখি। কি দেওয়া আছে? y is equal to cx 1 plus x is equal to cx plus cx square. ওকে, আচ্ছা গুড, ভেরি গুড। তো তাহলে স্যার এই যে আমার এখানে কি হবে দেখো তো, এই যে সুতরাং আমি এখান থেকে বের করে ফেলি। আমি কি বলছি? আমার কোনো কথা হবে না, আগে dy বাই dx বের হবে, পরে কথা হবে। এখানে কি আসে? c প্লাস 2cx আসবে, এটাকে ডিফারেনশিয়েট করলে এটা আসবে আর কি। ঠিক আছে? আচ্ছা, তো এখন স্যার এই যে আমার প্রশ্ন মতে ঢাল কি? আমি জানি dy বাই dx যে কথা, tan থিটা মানে ঢাল, এটাও একই কথা। আমার প্রশ্নে বলছে কত কোণ উৎপন্ন করবে x অক্ষের সাথে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে x অক্ষের সাথে, রাইট? মানে কি 1/√3। ঠিক আছে? আচ্ছা গুড। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এই লাইনটা পরে করব, আমার তো আরো কাজ আছে। ওই যে আমি তো বিন্দু বের করি নাই, স্যার। ঠিক আছে? আমি আগে বিন্দু বের করে নিই, পরে ওটা। আচ্ছা, এখন দেখো এই যে আমি dy বাই dx টা বের করে ফেললাম এখানে। আচ্ছা, ভালো কথা, বের করে ফেলছি। এখন আমাকে দেখো এই যে তোমার বক্ররেখাটি x অক্ষকে ছেদ করলে, বক্ররেখাটি x অক্ষকে ছেদ করলে, বক্ররেখাটি x অক্ষকে ছেদ করলে আমি কি বলতে পারি? y এর মান 0। কোন একটা রেখা x অক্ষকে ছেদ করলে যে পয়েন্টে ছেদ করুক না কেন y এর মান অলওয়েজ 0। ঠিক আছে? ছেদ করলে y is equal to 0। আচ্ছা, y is equal to 0 উপরে লিখি তাহলে দেখতে সুন্দর লাগে। করলে y is equal to 0। তাহলে কি বলতে পারি? সুতরাং এই যে আমার সমীকরণটা আছে, সমীকরণে y এর মানটা 0 বসায় দাও। 0 বসায় দাও স্যার। ঠিক আছে? আচ্ছা, এখানে কি করবা? উভয়পক্ষকে c দিয়ে ভাগ করে দাও, তাহলে আমার চলে আসে এইটা। দেন আমি বলতে পারি সুতরাং x is equal to 0 অথবা 1 plus x is equal to 0। এখান থেকে আমার কি চলে আসে? x এর মান চলে আসে -1। x এর মান কি চলে আসে? -1 চলে আসলো। আচ্ছা, ভেরি গুড। তো এই যে তাহলে আমার হচ্ছে কি হবে? সুতরাং ছেদবিন্দু,
সুতরাং ছেদবিন্দু দ্বয় মানে বক্ররেখাটাই তো আমার x অক্ষকে ছেদ করছে, এই কারণে ছেদবিন্দু। তো ছেদবিন্দু কি আসে আমার হলো x এর মান 0, y এর মান 2 কেসেই 0। x এর মান যদি হচ্ছে আমার -1 হয় তাও y এর মান 0, তার কারণ হলো x অক্ষে y এর মান 0 হবে। সো এই যে বিন্দু বের করে ফেলছি স্যার, ঠিক আছে। আচ্ছা গুড, ভেরি গুড। তো তাহলে স্যার দেখো এই যে আমি এখান থেকে কি পেয়ে গেলাম, এখান থেকে দেখো আমার এই জিনিসগুলো চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, সো dy/dx = 1/√3। এখন dy/dx এর মান বসায় দাও। সুতরাং dy/dx মানে আমি কি বের করছিলাম, ওই যে c + 2cx। dy/dx হলো c + 2cx = 1/√3, ঠিক আছে। আচ্ছা, এখন তোমার 0 0 বিন্দুতে 0 0 বিন্দুর ক্ষেত্রে আমি কি বলতে পারি, 0 0 বিন্দুর ক্ষেত্রে এই যে তুমি x এর মান 0 বসাতে পারবা, মানে আমি এখানে কি করব, বিন্দুর স্থানাঙ্ক বসাবো, বিন্দুর স্থানাঙ্ক বসাবো। তো বিন্দুর স্থানাঙ্ক বসায় দাও। 0 0 বিন্দুতে কি আসে, c + 2c * 0 = 1/√3। এখান থেকে দেখো স্যার আমার চলে আসছে c = 1/√3। আচ্ছা, এরপরে স্যার আমার ওটারে কি বলে, কি জানি, এই -1 0 -1, 0 বিন্দুতে -1, 0 বিন্দুতে তোমার কি হবে কি হবে কি হবে, ওই যে c + 2c, x এর বদলে -1 বসাও = 1/√3। তাহলে আমার মনে হয় চলে আসে এই যে c - 2c = 1/√3। তাহলে এই যে আমার c এর মান ফাইনালি -1/√3 চলে আসবে। c এর মান ফাইনালি এইটা চলে আসবে স্যার, ঠিক আছে। তো তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি, মোরাল অফ দ্য স্টোরি হলো c এর মান 1/√3 হতে পারে, মানে +1/√3 হতে পারে, -1/√3 হতে পারে। তো সুতরাং শুধু c হলো +-1/√3, ঠিক আছে। আচ্ছা গুড, ভেরি গুড, গেল স্যার। ওকে, ডান। তো এরপরে স্যার আমার একটু হয়ে গেছে সামনে আগে স্যার, বুঝতে পারছো। তো আমার 52 নম্বর অঙ্ক ডান। মানে কথা হলো তুমি খালি dy/dx বের করবা, হ্যাঁ, বক্রতা বক্রতা দেওয়াই থাকবে। দেন তোমাকে বিন্দু দেওয়া থাকলে ভালো, না হলে হচ্ছে তুমি হচ্ছে যে এই যে ছেদবিন্দুগুলো বের করে নিবা। এন্ড দেন dy/dx এর মানটা এক্স্যাক্টলি কি হবে, অ্যাঙ্গেল কত হবে, ওই সম্পর্কিত তোমার হলো তথ্য প্রশ্নে দেওয়া থাকবে। আচ্ছা, দেখো 13 নম্বর কি বলা আছে, এই যে একটা বক্ররেখা যে সকল বিন্দুতে স্পর্শক x অক্ষের উপর লম্ব, x অক্ষের উপর লম্ব আর y অক্ষের সমান্তরাল সিস্টেম একই, ওই যে আমার dx/dy = 0 ওভাবে করে ফেলবা। আচ্ছা, 14, এই বক্ররেখাটি মূল বিন্দু ও 1 1 বিন্দু দিয়ে অতিক্রম করে, যে বলে দিয়েছে বক্ররেখাটা দুইটা বিন্দু দিয়ে অতিক্রম করে, এবং হচ্ছে এবং আরো কি বলছে, যে মূল বিন্দুতে বক্ররেখাটির ঢাল হলো 2। খেয়াল করো, আমি সবসময় বলি তুমি আসলে ব্যাপারটা বুঝবা, y = ax² + bx + c। এই বক্ররেখাতে অজানা রাশি তিনটা, a অজানা, b অজানা, c অজানা। তিনটা অজানা রাশি বের করার জন্য আমাকে কমপক্ষে তিনটা হিন্ট দেওয়া লাগবে। তিনটা অজানা রাশি নির্ণয় করার জন্য আমাকে কমপক্ষে তিনটা কি দেওয়া লাগবে, হিন্ট দেওয়া লাগবে। তো এখানে আমাকে তিনটা হিন্ট দিছে, একটা হলো মূল বিন্দু এবং 1 1 বিন্দু দিয়ে যায়, দুইটা হিন্ট, এবং মূল বিন্দুতে আমার বক্রের ঢাল হলো 2, এটা হলো আরেকটা হিন্ট। টোটাল তিনটা হিন্ট দিয়ে দিছে। তিনটা হিন্ট ইউজ করে আমাকে অঙ্কটা প্রসিড করতে হবে। আচ্ছা দেখো 14 নাম্বার, 14 নাম্বার 14। আচ্ছা 14 নাম্বার দেখো, 14 নাম্বার। আচ্ছা, শুধু আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে এই যে প্রদত্ত বক্ররেখা, চলতে দেওয়া আছে প্রদত্ত বক্ররেখা, দেওয়া আছে প্রদত্ত বক্ররেখা তোমার y = ax² + bx + c, ঠিক আছে। আচ্ছা গুড, ভেরি গুড। তো এখন দেখো কি করব, আমার কাজ হলো যে আল্লাহর নামে প্রথমে dy/dx বের করছি। সাইম ভাই বলছে প্রশ্ন দেখার আগে dy/dx বের করবা, হ্যাঁ। তাহলে কি আসবে 2ax + b। আচ্ছা, তো এখন কথা হইলো যে এইটুক তো বুঝলাম, আচ্ছা ভাইয়া ভালো কথা, কোনো সমস্যা নাই। এখন আমার 0 0 বিন্দুতে ঢাল কি আসে দেখি, 0 0 বিন্দুতে ঢাল, 0 0 বিন্দুতে ঢাল dy/dx, x এর বদলে 0 বসায় দাও, y তো নাই, x এর বদলে 0 বসাও, তাহলে কি আসে, শুধু b আসে। এখন প্রশ্ন মতে 0 0 বিন্দুতে ঢালের মান 2, প্রশ্নে বলে দিছে 0 0 বিন্দুতে ঢালের মান কত, এই যে 0 0 বিন্দুতে ঢালের মান হলো 2।
এখন আমি 0 0 বিন্দুতে ঢাল কি পাইছি, মানে নিচে হচ্ছে তুমি বিন্দু দিতে পারি আর কিভাবে। তো 0 0 বিন্দুতে ঢাল পাইছি আমি b। সো এই যে b এর মান 2। তো আমার সমীকরণে বসায় দাও, সমীকরণে বসা দাও। কি বসাবা? এই যে আমার সমীকরণ বসানো লাগবে না, পরে বসাও। আচ্ছা, সো b এর মান 2 পেয়ে গেলাম। আচ্ছা ডান। তো এখন আবার এই যে আমার যে বক্ররেখাটা আছে y = ax² + bx + c, বক্ররেখাটি প্রশ্নে বলে দিছে এই বক্ররেখাটি দুইটা বিন্দুগামী। কোন কোন বিন্দুগামী? এই বক্ররেখাটি 0 0 ও 1 1 বিন্দুগামী। 0 0 ও 1 1 বিন্দুগামী। তো তাহলে প্রথমে 0 0 বিন্দু বসাও। তাহলে সুতরাং যদি 0 0 বিন্দুগামী হয়, y এর মান 0, x এর মানও 0, তাই না? আচ্ছা, এখান থেকে দেখো c এর মান 0 পেয়ে যাই। এবং যদি 1 1 বিন্দুগামী হয় তাহলে কি আসে? y এর মান 1, তোমার a * 1² + b * 1 + c। তাহলে কি আসতেছে? 1 = a + b + c। এর মান জানি না, b এর মান 2 উপরে বের করছি, তাই না? b এর মান জানি না, b এর মান 2 উপরে বের করছি, c এর মান 0। তাহলে এখান থেকে কি চলে আসে? a এর মান হলো -1। এই যে স্যার দেখো, তাহলে এই যে a এর মানও বের হয়ে গেল, c এর মানও বের হয়ে গেল, b এর মানও আমার আলটিমেটলি বের হয়ে গেল। মানে আমি যা যা বের করতে চাই সব আমার বের হয়ে গেল স্যার। ঠিক আছে, ইজি পিজি। হ্যাঁ, আচ্ছা। এরপরে স্যার এই দেখো, এই যে আমাকে হলো যে 14 নাম্বার গেল। এর পরের অঙ্কগুলো, হ্যাঁ এরপরে হচ্ছে স্যার তুমি দেখবা যে যেগুলো প্রমাণের ম্যাথ আছে, এই প্রমাণের ম্যাথগুলো হচ্ছে না করলেও হয়। আমি প্রমাণের ম্যাথগুলো পুরো বাদ দিতাম, তুমি চাইলে করতে পারো, ওই সূত্রের প্রমাণ আর কি। ঠিক আছে, আচ্ছা। দাও 15 নাম্বার অঙ্কটা। কি বলছে 15 নাম্বার অঙ্কতে? বলছে একটি ট্রেন টি সেকেন্ডে এত মিটার অতিক্রম করে। টি সেকেন্ডে এত মিটার অতিক্রম করে মানে কি? যে এত মিটার অতিক্রম করে মানে কি? আমাকে আর সরণের সমীকরণ দিয়ে দেওয়া আছে। আমাকে 5 মিনিট পরে বেগ বের করতে বলছে। 5 মিনিট পরে বেগ বের করতে বলছে। একটা জিনিস বলি স্যার, এই যে আমাকে যে সরণ দিয়ে দিছে, সরণের টি এর মান কিন্তু সেকেন্ডে। আমাকে যে সরণের সমীকরণ দিয়ে দিছে, ওই সমীকরণের টি এর মান কিন্তু সেকেন্ডে, খেয়াল রেখো। এবং আমাকে বলছে 5 মিনিট পরে বেগ বের করতে। সো আমাকে এই 5 মিনিটকে অ্যাকচুয়ালি সেকেন্ডে নেওয়া লাগবে। ঠিক আছে, আচ্ছা। তো দেখো 15 নাম্বার অঙ্কটা করি। 15 কি আছে 15 তে? এই যে আমি ধরি এই যে সরণের সমীকরণ s = 3t + 1/8t²। 3t + 1/8t²। ঠিক আছে, তাহলে সুতরাং আমার ds/dt কি হবে? সুতরাং ds/dt কি হবে? ds/dt কি হবে স্যার? দেখো এই যে 3t কে ডিফারেনশিয়েট করলে কি আসবে? 3। আর তোমার ts কে ডিফারেনশিয়েট করলে কি হবে? 2t। তাহলে কি আসছে? 3 + 1/4t। আচ্ছা, গুড, ভেরি গুড। তো এখন কথা হইলো স্যার যে আমার কি বলছে? 5 মিনিট পরে বেগ। 5 মিনিট পর বা 300 সেকেন্ড পর বেগ কি আসবে? তোমার হলো এই যে 3 + 1/4 * 300। সো এরা কাটাকাটি গিয়ে কি হলো? 75। তো তাহলে আমার আলটিমেটলি কি আসবে? এই যে স্যার দেখো 78। এবং আমার বেগের একক কি? মিটার পার সেকেন্ড। বেগের একক কি? মিটার পার সেকেন্ড। কি বুঝতে পারছো কি বলছে? আচ্ছা, গুড, ভেরি গুড। ইজি অঙ্ক স্যার। হ্যাঁ, এই যে বাচ্চাদের অঙ্ক। আমাদের তো ফিজিক্সে অলরেডি পড়া হয়েও গেছে, তাই না? এবং একটা জিনিস খেয়াল করো, আমাকে প্রশ্ন এখানে বলে দেওয়া ছিল এত মিটার। প্রশ্ন যদি এখানে বলতো সেন্টিমিটার, তাহলে আমার বেগের একক কিন্তু সেন্টিমিটার পার সেকেন্ড হইতো। হ্যাঁ, তো এই সিরিয়াসলি ব্যাপারগুলো খেয়াল রাখবা, এই সিরিয়াসলি জিনিসগুলো খেয়াল রাখবা স্যার। আচ্ছা, গুড, ভেরি গুড। এরপরে স্যার দেখো, এই যে আমি যদি তোমার ইয়াটা করতে চাই, ওই যে দেখো তো এটা বোর্ডে আসছিল 17 নম্বর যদি আমি করতে চাই, একটি কণা তোমার a = at² + bt + c পথ অতিক্রম করে। ঠিক আছে, আচ্ছা, গুড, ভেরি গুড। মানে আমাকে তোমার ওই সরণের ইয়াটা দিয়ে দেওয়া আছে, বুঝছো? ওই সরণটা দিয়ে দেওয়া আছে। আচ্ছা, অতিক্রম করে, ভালো কথা। t সময় শেষে কণাটির বেগ v হলে, t সময় শেষে কণাটির বেগ v হলে দেখাও যে এই যেটা, দেখাও যে এই যে এটা স্যার
বলছে টি সময় শেষে কমাটিভ বেগ v হলে দেখাও যে তোমার y স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 4a s মাইনাস c। এটা আমাকে আনতে বলছে, এটা আমাকে নিয়ে আসতে বলছে, ঠিক আছে। আচ্ছা, তো কিভাবে নিয়ে আসবো দেখো, কিভাবে নিয়ে আসি 17 নাম্বার। এখানে দেওয়া আছে এই যে আমার প্রদত্ত সমীকরণ, স্বর্ণের সমীকরণ দেওয়া আছে। কিসের সমীকরণ দেওয়া আছে? স্বর্ণের সমীকরণ দেওয়া আছে। স্বর্ণের সমীকরণ দেওয়া আছে s is equal to at স্কয়ার প্লাস bt প্লাস c। আচ্ছা, গুড, ভেরি গুড, ওকে। তো এখন খেয়াল করো, এই যে স্যার আমার এখন টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, ঠিক আছে। টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে কি আসবে? এই যে 2at প্লাস b, 2at প্লাস b আসবে স্যার। আচ্ছা, গুড, ভেরি গুড। তো এখন এটা গেল, সমস্যা নাই। আমার কাছে এখন প্রুফ করতে বলছে, তাই না? আচ্ছা, আমার কাছে একটা জিনিস প্রুফ করতে বলছে। কি প্রুফ করতে বলছে ওটা একটু আমি লিখে রাখতে চাই। কি প্রুফ করতে বলছে ওটা আমি লিখে রাখতে চাই, কারণ ওটা দেখে দেখে দেখাবো। আচ্ছা, y স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু, আমার সাথে কি বলছে, টি সময় পরে শেষ বেগ হলো v। তো তাহলে বের করতে বলছে তোমার, আচ্ছা এটা v না, এটা হচ্ছে, এটা y না, এটা হচ্ছে v, ঠিক আছে। v স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 4a s মাইনাস c। b স্কয়ার মাইনাস a স্কয়ার ইজ ইকুয়াল টু 4a s মাইনাস c। আচ্ছা, গুড, ভেরি গুড। এখন স্যার দেখো, এই যে আমি যে তোমার সরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, সরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? বেগ পাওয়া যায়। কি পাওয়া যায় ওস্তাদ? বেগ পাওয়া যায়। কি বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, গুড, ভেরি গুড। এখন ওস্তাদ, যে আমি তো ভি এর মানটা পেয়ে গেছি না? আচ্ছা, তো এখন স্যার এই যে আমাকে তো এটা প্রুফ করতে হবে নাকি? আমাকে এটা প্রুফ করতে হবে। আচ্ছা, তো এখন স্যার এই যে তুমি লেখো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কে আছে? v স্কয়ার মাইনাস a স্কয়ার, তাই না? এই দেখো v স্কয়ার মাইনাস a স্কয়ার তো আছে। আচ্ছা, v স্কয়ার মাইনাস a স্কয়ার, v কে স্কয়ার করে দাও, 2at প্লাস b হোল স্কয়ার মাইনাস a স্কয়ার। এটাকে হোল স্কয়ার করলে কি হবে? এই যে স্যার তোমার a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার। আচ্ছা, গুড, ভেরি গুড। এরপর হলো 4a স্কয়ার t স্কয়ার প্লাস 4abt প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার। আচ্ছা, তো এখন আমার প্রুফে খেয়াল করো, প্রুফে হলো s আছে আর কি। s মানে কি? এই যে আমি সমীকরণে যা ইউজ করছিলাম ওইটা হচ্ছে আমাকে আবার আনতে হবে। আমি সমীকরণে যে জিনিসটা ইউজ করছি ওটাকে আমার হচ্ছে আবার নিয়ে আসতে হবে সামহাউ, যেভাবেই হোক, যেমনে পসিবল। আচ্ছা, এবং স্যার দেখো আমার সামনেটা 4a আছে। কি আছে? 4a। তো আমি যেহেতু রাইট সাইডে 4a আছে, তো আমিও দেখো যে এখান থেকে 4a টা কমন নেওয়ার চেষ্টা করি, দেখি তো পারি কিনা। 4a টা কমন নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তো আমি আমি কি কোনো জায়গায় ভুল করছি কিনা? হ্যাঁ, আমি কিছু ভুল করে ফেলছি। প্রশ্নে এইখানে ছিল বি স্কয়ার এবং আমি লিখছি এ স্কয়ার, তাই না? আচ্ছা, এই কারণে তো বলি মিলে না কেন, আমি যে ভুল করে আসছি উপরে। এখানে বি স্কয়ার হবে না, বি স্কয়ার। আচ্ছা, যদি এটা বি স্কয়ার হয় তাহলে এই সবগুলাই বি স্কয়ার, সবগুলাই বি স্কয়ার। এটা বি স্কয়ার, এটা বি স্কয়ার, এটা বি স্কয়ার। তাহলে স্যার তো আমার তো আলহামদুলিল্লাহ কাটাকাটি, কাটাকাটি গিয়ে বাদ, এটা থাকতেছেই না। আচ্ছা, যেহেতু 4a আছে আমি 4a কমন নেই। 4a কমন নিলে আমার কি আসে? at স্কয়ার প্লাস bt। আচ্ছা, গুড, ভেরি গুড। এখন স্যার দেখো এই যে এই সমীকরণ থেকে আমি এই c টাকে যদি বাম সাইডে পাঠিয়ে দেই, তাহলে আমার চলে আসে s c ইজ ইকুয়াল টু at স্কয়ার প্লাস bt। কি বুঝতে পারছো? s c ইজ ইকুয়াল টু at স্কয়ার প্লাস bt। আচ্ছা, গুড, ভেরি গুড। সো এই যে এখন এটা বদলে বসায় দাও, 4a s minus c শেষ is equal to right hand side, so proved। কি বলতে পারি? proved, ঠিক আছে। আচ্ছা, গুড, ভেরি গুড। ওকে, গেল এটা। নেক্সট,
এরপর যে আমাদের যেগুলো বলছে যে প্রমাণের জিনিসপত্র যেগুলো আছে এগুলো হচ্ছে তুমি কইরো আর কি, হ্যাঁ তুমি হচ্ছে এগুলো করে দেখিও। আচ্ছা, তো গেল এইটুকু। যেমন তো যে 19 নম্বর এখানে কি বলছে, 19 বলছে প্রমাণ করো যে এস দিছে, বলছে প্রমাণ করো যে ত্বরণ একটা ধ্রুবক রাশি, ত্বরণ নির্ণয় করো। দেখো আমি যদি এই এস কে যদি তোমার সময় সাপেক্ষে ডিফারেনশিয়েট করি তাহলে কি পাবো, ভি পাবো, তাই না? দেখো তো ভি কি আসে 3.8 প্লাস 1.5 ইনটু 2t, আলটিমেটলি কি আসছে 3.8 প্লাস 3t আসছে নাকি? আচ্ছা, দেন এই যে ভি পাইছি না, ভি কে আবার সময় সাপেক্ষে ডিফারেনশিয়েট করো, তাহলে কি পাবো, ত্বরণ পাবো। ত্বরণটা কিসে দেখো, এটা ডিফারেনশিয়েট করলে 0, 3t এর ডিফারেনশিয়েট করলে 3, সো এই যে আমার ত্বরণ 3 আসছে। খেয়াল করে দেখো ত্বরণের সাথে কোনো টি জাতীয় রাশি নাই, কোনো পরিবর্তনশীল রাশি নাই। তার মানে কি, তার মানে আমার সময় যাই হোক না কেন, সময় 0 সেকেন্ড, 100 সেকেন্ড, 1000 সেকেন্ড বা 100 বছর, ত্বরণ সব সময় 3ই থাকবে। ঠিক আছে, যেহেতু এখানে আমার সময় সেকেন্ডে, এসটা হলো আমার মিনিটে, তাহলে আমি কি বলতে পারি, ত্বরণ হলো 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ হলো 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমি যেহেতু ত্বরণের সাথে কোনো আমার টি জাতীয় রাশি নাই, এই কারণে ত্বরণ ধ্রুবক। তো এরকম হচ্ছে অঙ্কগুলো আর কি তোমরা দেখতে পারো আর কি, হ্যাঁ এই হলো কাহিনী আর কি। আচ্ছা, দেন স্যার দেখো যে আমাদের 20 নাম্বারটা, 20 কি বলছে, যদি কোন একটি বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, মানে বৃত্তের ব্যাসার্ধ একটা হচ্ছে তোমার ইউনিফর্ম স্পিডে বাড়তেছে, হ্যাঁ যদি সমহারে বৃদ্ধি পায় তবে দেখাও যে তার ক্ষেত্রফল বৃদ্ধির হার তার ব্যাসার্ধের সাথে সমানুপাতিক হবে। তবে দেখাও যে তার ক্ষেত্রফলের বৃদ্ধি হার তার ব্যাসার্ধের সাথে সমানুপাতিক হবে। আচ্ছা গুড, ভেরি গুড। তো মানে এখানে বুঝাইলো যে না আমার হলো যে এই যে তোমার ক্ষেত্রফল বৃদ্ধির হার আর হলো যে ক্ষেত্রফল বৃদ্ধির হারটা পাবো, ওইটা হলো আমার ব্যাসার্ধের সাথে সমানুপাতিক বা প্রপোর্শনাল রিলেশন আর কি। আর একটা জিনিস মনে রাখবেন স্যার, এই যে কোনো কিছু বৃদ্ধির হার, কোনো কিছু বৃদ্ধির হার মানে ডিফারেন্সিয়েশন। কোনো কিছু বৃদ্ধির হার বললে বুঝবেন ওখানে ডিফারেন্সিয়েশন উপস্থিত। কি উপস্থিত? ডিফারেন্সিয়েশন সেখানে উপস্থিত। ঠিক আছে, আচ্ছা ভেরি গুড। তো এখন এই যে ধরো 20 নম্বর অঙ্কটা করি, 20 নাম্বার। আচ্ছা, তো এখন দেখো এই যে এখানে কি দেওয়া আছে, এই যে আমরা কি জানি, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার। আমাদের বৃত্তের ক্ষেত্রফল হলো এ এরিয়া ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার। আচ্ছা ভেরি গুড। তো এখন আমরা কি করবো স্যার, বুঝো কিন্তু ব্যাপারটা বুঝো। প্রশ্নে কি বলছে, প্রশ্ন মতে প্রশ্নে বলছে আমার এই যে তোমার ব্যাসার্ধ বৃদ্ধির হার, খেয়াল করো প্রশ্ন আমাকে বলছে এই যে ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, তো তার মানে আমি বলতে পারি এই যে আমার ব্যাসার্ধ বৃদ্ধির হার ধ্রুবক। তো তার মানে আমি বলতে পারি ব্যাসার্ধ বৃদ্ধির হার ধ্রুবক। প্রশ্ন মতে, প্রশ্ন মতে ব্যাসার্ধ বৃদ্ধির হার ধ্রুবক, ব্যাসার্ধ বৃদ্ধির হার ধ্রুবক। তার মানে বলতে পারি সুতরাং এই যে ব্যাসার্ধ হলো আর, ব্যাসার্ধ বৃদ্ধির হার মানে কি সময়ের সাপেক্ষে বৃদ্ধি পাচ্ছে। ডিআর বাই ডিটি মানে কি, ডিআর বাই ডিটি মানে হলো এই যে আমার ব্যাসার্ধ সময়ের সাপেক্ষে কি রকম বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে। এটা কি হবে, এটা আমার ধ্রুবক বা কনস্ট্যান্ট হবে। এটা কি, এটা আমার ধ্রুবক বা কনস্ট্যান্ট হবে। যেমন ধর ডিএস বাই ডিটি মানে কি, ডিএস বাই ডিটি মানে হলো আমার এই যে সময়ের সাপেক্ষে সহনের পরিবর্তন, সময়ের সাপেক্ষে সহনের পরিবর্তন। এই যে কোনো কিছু সাপেক্ষে কোনো কিছু পরিবর্তন কিন্তু আমি ডিফারেন্সিয়েশন দিয়ে প্রকাশ করি নাকি। আচ্ছা, তো এই যে সময়ের সাপেক্ষে ব্যাসার্ধের পরিবর্তন, এটাই হলো ব্যাসার্ধ বৃদ্ধির হার। আচ্ছা, তো এখন এই যে এখন এরিয়া হলো পাই আর স্কয়ার। এখন স্যার ডিফারেন্সিয়েশন করে দাও। ঠিক আছে, এই যে আমার সময়ের সাপেক্ষে ব্যাসার্ধ বৃদ্ধির হার, ব্যাসার্ধ তো সময়ের সাপেক্ষে ক্ষেত্রফল বৃদ্ধির হার কি আসে, এই যে তোমার খেয়াল করো আমি কিন্তু ডিফারেন্সিয়েট করতেছি কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে। বাট এই যে আমার ব্যাসার্ধ কিন্তু তোমার এখানে কি একটা পরিবর্তনশীল রাশি, অর্থাৎ কিন্তু কনস্ট্যান্ট ধরা যাবে না। সো আর স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, টুয়াইস আর, এবং যেহেতু আমার আর একটা পরিবর্তনশীল রাশি এই কারণে আর কে আবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। বুঝতে পারছো স্যার কি বলছি, আমার পরিবর্তন যেমন আমি যদি এখানে y থাকতো
তখন হতো পাই ওয়াই স্কয়ার থাকতো, তাহলে কি করতাম 2y দেওয়ার পরে dy বাই dx না, মানে যারা হলো পরিবর্তনশীল রাশি, যারা কনস্ট্যান্ট না, তাদেরকে হচ্ছে এই যে এভাবে ডিফারেনশিয়েট করতে হয় আর কি। প্রথমে নরমাল ডিফারেনশিয়েট করতে হয়, দেন হলো আবার ওই যে t এর সাপেক্ষে ওটাকে আবার ডিফারেনশিয়েট করতে হয় আর কি, বুঝছো? এই হলো কাহিনী। মানে ওই তুমি হচ্ছে যাদের বুঝতে প্রবলেম হয় তারা y স্কয়ার কে ডিফারেনশিয়েট করলে কি আসে 2y dy বাই dx, এখানে হচ্ছে সেম কেস আর কি। তার কারণ হলো কি, আমার হলো যে এই যে আমার কিন্তু আর কনস্ট্যান্ট থাকতেছে না। আমার যদি প্রতিনিয়তই যদি আমার ব্যাসার্ধ বাড়ে তাহলে কি আর কনস্ট্যান্ট আছে? আর কনস্ট্যান্ট নাই। আর যেহেতু কনস্ট্যান্ট নাই, এই কারণে ডিফারেন্সিয়াল ব্যাপারগুলো চলে আসছে। আর কনস্ট্যান্ট থাকে না জিরো হয় নাকি? আচ্ছা, তো গেল এইটুকু। তো তাহলে দেখো তো আমার কি আসে, এই যে আমার দেখো চলে আসতেছে dA বাই dt ইজ ইকুয়াল টু 2 পাই ইনটু dr বাই dt ইনটু r, মানে এই rটাকে কোণায় রাখলাম। খেয়াল করে দেখো স্যার, 2 একটা ধ্রুবক, পাই একটা ধ্রুবক, dr বাই dt ও একটা ধ্রুবক, প্রশ্নেই বলে দিছি এটা ধ্রুবক। তাহলে কি আসে, সুতরাং dA বাই dt is equal to ধ্রুবক ইনটু r, এবং আমি জানি কোনো কিছুর সাথে যদি ধ্রুবক গুণ অবস্থা থাকে এবং সমান সমান চিহ্ন থাকে তাহলে এদেরকে তুলে দিয়ে সমানুপাতিক চিহ্ন দেওয়া যায়। সুতরাং dA বাই dt is proportional to r। ঠিক আছে, এই যে আমার কি ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধের সমানুপাতিক। বুঝতে পারছো? এই যে আমার ক্ষেত্রফল বৃদ্ধির হার কার সমানুপাতিক? ব্যাসার্ধের সমানুপাতিক। ঠিক আছে, আচ্ছা, গুড, ভেরি ভেরি গুড। সামনে আগাই স্যার, 21 নম্বর অঙ্কটা দেখো স্যার। একটি পাথরখণ্ড 98 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। টি সময়ে এর গতি সমীকরণ দিছে। আচ্ছা, বলছে যে এই যে যেই সময়ে এর বেগ এত হবে এবং পাথর খণ্ডটি তার সর্বোচ্চ উচ্চতায় উঠবে তা নির্ণয় করে, মানে আমাকে সময় বের করতে বলছে, বুঝছো? আমাকে কি বের করতে বলছে? আমাকে সময় বের করতে বলছে, এবং আমাকে কি দিয়ে দেওয়া আছে? এক্স দিয়ে দেওয়া আছে। এক্স মানে হলো ওই আমি বলতে পারি তার সহনের সমীকরণ দিয়ে দেওয়া আছে। এক্স দিয়ে দেওয়া আছে মানে কি তার সহনের সমীকরণ দিয়ে দেওয়া আছে। এক্স বলা এস বলা একই কথা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, প্রশ্নে কি এস বলা আছে না এক্স বলা আছে দেখি? আচ্ছা, এসি বলা আছে, দূর ঝাপসা, প্রশ্নে এসি বলা আছে, এক্স বলা নাই। আচ্ছা, তো এক্স বলা থাকলে সমস্যা এটা আসলে সহনই বোঝায়। 21 নম্বর প্রশ্নে দিয়ে দিচ্ছে s is equal to 98t minus 4.9 t স্কয়ার। আচ্ছা, তো তাহলে আমার সাথে দেখো কি আসে, সুতরাং ds by dt is equal to 98 টিকে ডিফারেনশিয়েট করলে কি হয়? 98 মাইনাস 4.9 t স্কয়ার ডিফারেনশিয়েট করলে কি হয়? 4.9 ইনটু 2t। আমার তাহলে আসছে 98 মাইনাস 4 মাইনাস 9.8 ইনটু t। ঠিক আছে, আচ্ছা, গুড, ভেরি গুড। তো গেল এটা, তো ds বাই dt পেয়ে গেলাম। ওকে, তো এখন ds বাই dt মানে কি? ds বাই dt মানে হলো আমার এই যে বেগ, বেগ মানে কি? বেগ, বেগ, এই যে আমি বেগের সমীকরণ মানে বেগটা পেয়ে গেলাম আর কি। আচ্ছা, গুড, ভেরি। তো এখন আমাকে বলছে এই যে এক নম্বর প্রশ্ন বলছে বেগ যখন 49 মিটার পার সেকেন্ড তখন টি বের করতে বলছে। বেগ যদি 49 মিটার পার সেকেন্ড হয়, এখানে 49 বসায় দাও, এটারে ক্যালকুলেশন করো, দেখবে টি এর মান চলে আসবে 5। টি এর মান কি চলে আসবে? টি এর মান 5 সেকেন্ড চলে আসবে। ঠিক আছে, আচ্ছা। দেন স্যার 2 নাম্বার বলছে আমার পাথর খণ্ডটি যখন সর্বোচ্চ উচ্চতায় উঠবে, তাই না? আচ্ছা স্যার, পাথর খণ্ডটি যখন সর্বোচ্চ উচ্চতায় উঠবে, আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য। পাথর খণ্ডটি সর্বোচ্চ উচ্চতায় উঠলে, পাথর খণ্ডটি সর্বোচ্চ উচ্চতায় উঠলে বেগ শূন্য। পাথর খণ্ডটি সর্বোচ্চ উচ্চতায় কি হবে? আমার বেগ শূন্য হবে স্যার, তাই না? আচ্ছা, গুড, ভেরি গুড। তাহলে সুতরাং এই যে ভি এর বদলে 0 বসাও। 0 is equal to 98 minus 9.8 t। আচ্ছা, তাহলে আমার কি দাঁড়াচ্ছে? t is equal to 98 divided by 9.8 is equal to কত? 10 সেকেন্ড। এর কত হবে? 10 সেকেন্ড হবে। স্যার বুঝা গেছে কি বলছি? জি ভাই, বুঝতে পারছি। ওকে, এই হলো কাহিনী আর কি, বুঝতে পারছো? সো এই যে অঙ্কগুলো হচ্ছে এভাবে করতে হয় এবং অঙ্কগুলোর অ্যাপ্রোচ হচ্ছে এভাবে। হ্যাঁ, তো একদম ইজি অঙ্ক, তোমরা তো দেখলাই যে অ্যাকচুয়ালি তোমরা বাসায় করলেই পারতাম। এখানে যে অঙ্কগুলো ছিল
যদি তোমরা বাসায় করতা, বাসায় করলে তোমরা নিজেরাই পারতা, বাসায় করলে তোমরা নিজেরাই পারতা। তাও হচ্ছে আমি কয়েকটা দেখাই দিলাম যাতে তোমরা ভয় না পায় যাও। অনেকে আছে যে ভয় পায় যায়, আল্লাহ এই অঙ্ক আমি পারবো নাকি পারবো না, কঠিন কঠিন লাগে এই সেই। আর প্যারা খাওয়ার কিছু নাই বস, হ্যাঁ প্যারা খাওয়ার কিছু নাই, অঙ্ক খুবই ইজি। তুমি বস, তুমি আলহামদুলিল্লাহ বস, তোমাকে ইনশাআল্লাহ আমি শিখাইছি অঙ্কগুলা, তো তুমি প্যারা খাওয়া না ইনশাআল্লাহ, প্যারা খাবে স্যার যে আল্লাহ পোলারে যে অঙ্ক দিয়ে সে অঙ্কই পারে। হ্যাঁ আচ্ছা গেল এইটুকু, বুঝছো? আচ্ছা তো আমার হচ্ছে এইটুকু টান, এইটুকুতে আমার কোনো সমস্যা নাই। আচ্ছা এরপরে যে পার্টটা আছে আর কি, ওটা থিওরি পার্ট বলে রাখি। এই যে তোমার কি বলে স্পর্শক অবিলম্ব, হ্যাঁ স্পর্শক অবিলম্ব। তো দেখো এখানে মোটামুটি দিয়ে দেওয়াই আছে সবকিছু, আমি তা হচ্ছে একটু দিয়ে দেই। ধরো কথার কথা, ওই যে আমাকে বললো একটা, ধরো যে দেওয়া আছে, আমাকে বললো ধর একটা বক্ররেখা আছে, হ্যাঁ এরকম একটা বক্ররেখা আছে। এই বক্ররেখা এই পয়েন্টে একটা স্পেসিফিক পয়েন্টে একটা স্পর্শক আঁকতে হবে। এই যে তুমি একটা স্পর্শক আঁকলা, এই যে এটা স্পর্শক, যদি এটা সুন্দর হইতেছে না আঁকা, ঠিক আছে, যদিও স্যার সুন্দর হচ্ছে না আঁকা, তাহলে এই যে এই পয়েন্টে তুমি স্পর্শক আঁকতে চাও, হ্যাঁ এই পয়েন্টে স্পর্শক আঁকবো স্যার, ঠিক আছে। এবং এই পয়েন্টটা কি, x1 y1 পয়েন্ট, x1 y1 পয়েন্ট। তো এখন ধরো আমাকে বললো যে এই স্পর্শকটার সমীকরণ বের করতে, বুঝো কিন্তু স্পর্শকের সমীকরণ, আগে ছিলাম ঢালে, এখন আমি স্পর্শকের সমীকরণ বের করব। আচ্ছা এখন দেখো আমি যে স্পর্শকের সমীকরণ জানি না, আমি ধরে নেই, ধরে স্পর্শকের ঢাল, ধরে নেই স্পর্শকের ঢাল হচ্ছে m। তো আমি স্পর্শকের ঢাল জানি, স্পর্শকটা কোন বিন্দুগামী সেটাও জানি, তাহলে আমি কি বলতে পারি, সুতরাং স্পর্শকের সমীকরণ, সুতরাং স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ কি আসে দেখো তো, সুতরাং স্পর্শকের সমীকরণ y minus y1 is equal to m into x minus x1, ওই যে সরলরেখায় পড়ছো না, ওই যে ওইটাই, যেখানে আমি x1 y1 প্রশ্নের প্রদত্ত বিন্দু থেকে পাবো, ঢাল আমাকে প্রশ্নে বের করার হিন্ট দেওয়া থাকবে, তাইলে তোমার স্পর্শক বের করার কোনো ব্যাপার না। আচ্ছা দেন আরেকটা টার্ম আসে অভিলম্ব। অভিলম্ব মানে কি, অভিলম্ব মানে হলো এই যে তুমি যদি স্পর্শকের উপর একটা লম্ব টান দাও, তুমি যদি স্পর্শকের উপরে একটা লম্ব টান দাও, যে লম্বটা কিনা আমার কেন্দ্র দিয়ে যায়, যে লম্বটা কিনা আমার কেন্দ্র দিয়ে যায়, ওটাকে বলো অভিলম্ব। ওটাকে কি বলবো, ওটাকে বলবো আমি অভিলম্ব। ওটাকে আমি কি বলবো, অভিলম্ব। কেন্দ্র দিয়ে যাওয়া না যাওয়া ম্যাটার না, আমার ম্যাটার কি, আমার ম্যাটার হলো এই যে স্যার তোমার কি হইতে হবে, স্পর্শকের উপর লম্ব হইতে হবে, সহজ কথায়, ঠিক আছে।